সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আসছি তোমাদের সাথে একাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন ও HTML পর্ব নিয়ে আলোচনা করার জন্য। সর্বপ্রথমেই তোমাদেরকে আমি আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাকে হয়তো অনেকেই চিনো, আশা করি নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না। তো চলো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর ICT সাবজেক্টের পঞ্চম অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন ও HTML সম্পর্কিত যে অধ্যায়টা, সেটি সম্পর্কিত আমি সেই অধ্যায়ের প্রায় প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমাদেরকে আমি ভিডিও এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আজকে হচ্ছে প্রথম ভিডিও, অর্থাৎ আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যদি তোমাদের ICT বইটি খুলে দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটি হচ্ছে যে ওয়েবসাইট সম্পর্কিত কিছু বর্ণনা দেওয়া আছে। তো আমি তোমাদের সাথে আজকে ওয়েবসাইট ও ওয়েব পেজ আসলে এগুলো কি, হ্যাঁ, আমি একদম বিস্তারিত আলোচনা করব। আমি আবারও বলছি তোমাদের, আমি এই অধ্যায়টি প্রত্যেক পার্ট বাই পার্ট HTML কোডিং সহকারে সব কিছু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালোভাবে শেষ পর্যন্ত দেখবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 3টি অ্যালফাবেট দেওয়া আছে, WWW। ঠিক আছে, এই 3টার মাধ্যমে কি বোঝানো যায় আসলে এই ইন্টারনেট দুনিয়ার মধ্যে? এই 3টা এই জিনিসটা দিয়ে কি বোঝানো যেতে পারে? তোমাদের কি মনে হয়? তোমরা কি এই ওয়ার্ডটা চিনো? একটু ভাবতে দেখো কেমন। আরেকটা দেখাচ্ছি আমি, HTTP সার্চ দ্যাট স্ল্যাশ, 2টা স্ল্যাশ দেওয়া আছে। তো দেখো ভালো করে, এটা মানে কি তোমরা জানো? একটু ভাবতে থাকো। এই প্রশ্নগুলোর উত্তর ক্লাসের শেষেই তোমরা ইজিলি বুঝতে পারবা। তো দেখো, প্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েব পেজ কি। ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেট তথা ওয়েবে তথ্য, যেমন লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি সংবলিত পেজ রাখা যায়। আমরা জানি ইন্টারনেটের মধ্যে লেখা, বিভিন্ন ধরনের লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি কী করা যায়? রাখা যায়। কোথায় রাখি? ইন্টারনেটের মধ্যে রাখি কিন্তু আমরা। বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তথ্য ওয়েবে প্রদর্শন করছে। হ্যাঁ, ওয়েবে এরূপ কোনো তথ্য রাখার যে পেজ, সেটা হচ্ছে ওয়েব পেজ। যেমন ধরো, আমরা যখন আমাদের রেজাল্ট দেখি তখন কি করি? www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে ঢুকেই কিন্তু ওখানে কি করি? রেজাল্টের অপশন যেটা আছে সেখানে ক্লিক করি। ওইটা হচ্ছে আমাদের আমাদের শিক্ষা বোর্ডের ওয়েব পেজ আসলে। ঠিক আছে, কথা বোঝা গেছে? যেখানে আমাদের শিক্ষা বোর্ড সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য, ভিডিও, স্থির ছবি, অনেক কিছু দেওয়া থাকে আসলে। তো সহজ ভাষায় ওইটা হচ্ছে ওয়েব পেজ। এবং ওয়েবসাইটটা কি? ওয়েবসাইট আসলে কি? তো দেখো, ওয়েবসাইট মানে হচ্ছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। যেমন ধরো, ওয়েব পেজগুলো আমরা কোথায় পাচ্ছি? এই যে www.educationboardresults.gov.bd, এটা ইউজ করার জন্য একটু ভালোভাবে যদি তোমরা খেয়াল করে দেখো, আমরা google.com-এ ঢুকতেছি বা google.com-এ এন্টার করার পরেই কিন্তু এই বিষয়গুলো আসছে আসলে। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, ওয়েবসাইট মানে হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি, অর্থাৎ অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। তাহলে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে একসাথে কী বলতে পারে? ওয়েবসাইট বলা যেতে পারে। ওয়েবসাইটে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটি হচ্ছে আমাদের হোম পেজ। ইন্টারনেটে সার্বক্ষণিক যুক্ত সার্ভারে ওয়েবসাইট রাখা যায়। ইন্টারনেটে ওয়েবসাইটটি যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এটিকে URL বা ওয়েব অ্যাড্রেস বলা হয়। যেমন ধরো, আমরা যখন www.educationboardresults.gov.bd এটা যখন কোথায় লিখি, আমরা উপর একটা স্পেস থাকে, ওইটাই হচ্ছে URL বার। ওকে, ঠিক আছে। তা আমরা এর পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। আগে আমরা শিখবো ওয়েব পেজ কাকে বলে, জানলাম। এখন ওয়েবসাইট কাকে বলে জানলাম। যদি পরীক্ষায় আসে তখন আমরা কি লিখতে পারি? ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেটে নিজের তথ্য অন্যের সামনে তুলে ধরার ব্যবস্থাই হচ্ছে ওয়েবসাইট। মানে নিজের কোনো কিছু আমি অন্য কারো কাছে প্রদর্শিত করতে যাচ্ছি, সেটাই হচ্ছে ওয়েবসাইট। কেমন? আমরা যদি অন্যভাবে বলতে চাই, ওয়েবসাইট মানে হচ্ছে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। আমি বেশ কিছু ওয়েবসাইট সম্পর্কিত ধারণা তোমাদের দিতে যাচ্ছি। যেমন দেখো,
www.ebook.gov.bd অথবা ইবুক www.nctv.gov.bd এইরকম বেশ কিছু ওয়েবসাইট তোমরা আসলে বুঝতেই পারতেছো এগুলো কী জিনিস। ওয়েব পেজ, ওয়েবসাইট দুইটা কিন্তু একই রকম না আসলে, মানে অনেকগুলো ওয়েব পেজ মিলেই একটা ওয়েবসাইট তৈরি হয়, বুঝেছো? তা সিম্পল হিসাব। এখন আমরা দেখবো যে ওয়েবসাইট থাকার সুবিধাগুলো কী কী, অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং এ ওয়েবসাইট। তো দেখো, স্বল্প ব্যয় অর্থাৎ কম টাকা খরচ করে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসার কী করতে পারে, প্রসার করতে পারে। এটা হচ্ছে 1 নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধা হচ্ছে ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে পারে। তুমি একটা তোমার ওয়েবসাইটের মধ্যে তোমার নিজের একটা ছবি দিয়ে রাখছো, সেটা যে কেউ যে কোনো সময় অন্য বিশ্বের অন্য প্রান্তে, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, ওখান থেকেও দেখতে পারবে। ওয়েবসাইটে লেখার পাশাপাশি ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন যুক্ত করা যায়। সেটা 3 নম্বর। ওয়েবসাইটে সার্বক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়। যে কোনো তথ্য জানার সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। যে কোনো বিষয়, যেমন কোনো স্থানের তাপমাত্রা, রেলের ও প্লেনের সময়সূচি, ভাড়া ইত্যাদি জানা যায়। এই সুবিধাগুলো হচ্ছে যখন পরীক্ষা আসবে যে ওয়েবসাইটের কিছু সুবিধা লিখো, তখন আমরা লিখতেই পারি, এবং এই প্রশ্নটা তোমাদের অনুদানমূলক অংশে আসতে পারে। আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন ধরো 7 নম্বর সুবিধা যেটি, সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট বা কোনো বিষয় সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে মতামত জানা যায়। ঘরে বসে থেকে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়। বিশ্বের নাম করা বড় বড় লাইব্রেরি সাইটে ঢুকে বই পড়া যায়। কোনো প্রতিষ্ঠানে সরাসরি না গিয়ে তাদের সাইটে ঢুকে ফর্ম ফিল আপ করা যায়। এত করে সময় ও অর্থ বাঁচে। যেমন ধরো, তোমার বুঝতেই পারতেছো যে এখন বর্তমানে যে একটা পরিস্থিতি চলতেছে, তারপরেই অনেকে কী করতেছে, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভর্তি ফিসগুলো দিচ্ছ। হ্যাঁ, এটাও তো একটা সাইটের ওয়েবসাইটের মাধ্যমে দিচ্ছ কিন্তু, ঠিক আছে? তো ঘরে বসে বাস, ট্রেন, প্লেনের টিকিট কাটা যায়। আরও যদি আমি বলি তোমাদেরকে, দেখো, হসপিটালের বা হোটেলের সাইডে ঢুকে রুম বুকিং দেওয়া যায়। তুমি আসো বাংলাদেশে, কয়েকদিনের মধ্যে আমেরিকাতে যেতে যাচ্ছ অথবা দুবাই যেতে যাচ্ছ, তখন আর থাকবা কই? হোটেলে থাকতে হবে। তুমি এখানে বসেই ওদের ওয়েবসাইটে ঢুকে হোটেল বুকিং দিয়ে ফেলতে পারতেছো, ঠিক আছে? তা সামাজিক বিভিন্ন সাইটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে মত বিনিময় করা যায় এবং বন্ধুত্ব করা যায়। সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড করা যায়। এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে, অনেক কাজ করা যেতে পারে ওয়েবসাইটের সুবিধাটা। তাহলে আমরা এই পর্যন্ত কয়টা প্রশ্ন শিখলাম? 3টা। একটা হচ্ছে ওয়েব পেজ কাকে বলে, ওয়েবসাইট কাকে বলে। এখন শিখলাম ওয়েবসাইটের সুযোগ সুবিধাগুলো কী হতে পারে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো একটা ওয়েব পেজের মধ্যে কয়টা অংশ থাকতে পারে। তোমরা একটু ভালোভাবে যদি চিত্র একটু খেয়াল করে দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ। ওকে, আমি তোমাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি কী কী দেখতে পারে। এরপর আমরা দেখব যে আইপি অ্যাড্রেস কি, ইন্টারনেট প্রোটোকল। ওকে, ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। আসলে কম্পিউটার না, শুধু কম্পিউটার বললে হবে না, পৃথিবীতে যত ধরনের ইলেকট্রিক ডিভাইস আছে, যেগুলো মনে করো যে কার সাথে যুক্ত আছে, ইন্টারনেটের সাথে যুক্ত করা যায়, এরকম প্রতিটি ডিভাইসেরই নির্দিষ্ট একটি ঠিকানা থাকে, যেটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে পরীক্ষা যদি আসে যে আইপি অ্যাড্রেস কাকে বলে, তাহলে কি লিখবো? ইন্টারনেটে যুক্ত প্রতিটি প্রতিটি ইলেকট্রিক ডিভাইসের, অথবা কম্পিউটার বলতেই পারো, একটি নির্দিষ্ট কী থাকে, ঠিকানা থাকে। এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। কেমন? এরপরে আমরা দেখবো হচ্ছে ডোমেইন নেম কি। ডোমেইন কী জিনিস আসলে, আমি ডোমেইন সম্পর্কিত আলোচনা আর পরবর্তীতে আরও বিস্তারিত করবো, আপাতত আজকে ছোটো করে করতেছি। আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়। আইপি অ্যাড্রেস বেসিক্যালি নাম্বার হয়। তোমরা যদি তোমাদের মোবাইলের আইপি অ্যাড্রেস বের করতে চাও, তাহলে সেটিংসে গিয়ে দেখতেই পারো তোমাদের মোবাইলের আইপি অ্যাড্রেস কী আছে, ওখানে কিন্তু নাম্বার আছে, 4টা অক্টেটের নাম্বার দেওয়া আছে। তখন ডোমেইন নেমটা কি? ডোমেইন নেম হচ্ছে আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। আইপি অ্যাড্রেসটা যেহেতু সংখ্যা দিয়ে লেখা, তো এই সংখ্যাগুলো মনে রাখা আসলে খুবই কষ্টকর। তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফরম্যাট দেওয়া কম্পিউটারের এরূপ নামকে কি বলা হয়? ডোমেইন নেম বলা হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের অ্যাকসেন্সে একটা নাম দেওয়া হয়, ঠিক আছে? যেহেতু এতগুলো নাম্বার তো মনে রাখা সম্ভব না আসলে, এই কারণে যদি কোনো একটা ইংলিশ নামের অনুসারে ওই কোডকে প্রকাশিত করা যায়, সেটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। যেমন ধরো, একটা আইপি অ্যাড্রেস বললাম যে 203.91.139.2,
এই সংখ্যাটা তুমি কতক্ষণ মনে রাখতে পারবে? এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আইপি অ্যাড্রেস রয়েছে, এটা মনে রাখা আসলেই খুবই কষ্টকর। তবে এটির পরিবর্তে যদি আমি বলি যে বিজয়.নেট, কথাটা তোমাদের কাছে খুবই গ্রহণযোগ্য এবং খুব সুন্দরভাবে তোমরা মনে রাখতে পারো। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের এক্সচেঞ্জে যদি যেই নামটা দেওয়া হচ্ছে বিজয়.কম, এটাই হচ্ছে ওর ডোমেইন নেম। ঠিক আছে, ইজিলি মনে রাখার জন্য আইপি অ্যাড্রেসগুলোকে বা এই নাম্বারগুলোকে এক্সচেঞ্জ করে ওর একটা নাম দেওয়া হচ্ছে, ইংরেজি নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডোমেইন নেম। ওকে, তো আমি বেশ কিছু তোমাদের ডোমেইন দেখাচ্ছি। দেখো, .com, .gov, .mil, .educations, .net, .organizations, Spark, internationals by int, ঠিক আছে। তো এগুলো সম্ভবত .com দিয়ে হচ্ছে, দেখো মাইক্রোসফট.com, কম্প্যাক্ট.com, .gov দিয়ে হচ্ছে হোয়াইট হাউস.com, ঠিক আছে। মিল দিয়ে হচ্ছে ইউজার আর্মি, ইউএসএ আর্মি .mil, ইউএস নেভি, হ্যাঁ .mil, হ্যাঁ অনেক, এগুলো তোমরা দেখতেই পারো। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে, আমি সেটা এখানে আসলে তোমাদের বইতেও খুব একটা ভালোভাবে লিখে না, আমি বলছি যে ডোমেইন সচরাচর দুই ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? দুই ধরনের। আমি যদি তোমাদের বলি, ডোমেইন অনেক ধরনের প্রকার আছে। আজকে প্রথমে বলবো ডোমেইন হচ্ছে একটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন, TLD, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, ঠিক আছে। এটা আবার কীরকম, তোমরা যদি দেখো যে www ডট, ঠিক আছে, গুগল, ঠিক আছে, গুগল.com, লাস্টে যে .com আছে সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, আর যেটা গুগল দেওয়া আছে সেটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, ঠিক আছে। কথা বুঝে গেছে? তো এর পরবর্তীতে আমরা ডোমেইন নেমগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। তোমরা শুধুমাত্র ডোমেইন নেম কাকে বলে সেটা মনে রাখো। এখন শিখবো www ডট, এটা কি? তোমরা একটু যদি মনে করে দেখো, প্রথম পেজে আমি দেখেছিলাম, সেটা কি ছিল? এটার মানেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সেটা আমরা যখন ইউআরএল বারের মধ্যে কোনো কিছু সার্চ করতে চাই, তখন প্রথমেই কিন্তু এই জিনিসটা আমরা ইউজ করি। মনে আছে? আমরা অনেকে ইউজ করতে জানি, বাট এটা সম্পর্কে তো কোনো কিছুই আমরা জানি না। আজকে আমরা জানবো সব কিছু। তো www বলা হয়, যা সাধারণভাবে ওয়েব নামেই বেশি পরিচিত। এটি ইন্টারনেটে আন্তঃসংযোগকৃত হাইপারটেক্সট ডকুমেন্ট সহ সংবলিত একই পদ্ধতি। ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কেউ ওয়েব পেজসমূহ প্রদর্শন করতে পারে, যেটি টেক্সট, ইমেজ, ভিডিও, অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্টগুলো বহন করে। হাইপারটেক্সট সিস্টেমগুলোর ধারণাকে কাজে লাগিয়ে ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্স-লি 1989 সালের মার্চে একটি প্রস্তাব লিখেছিলেন, যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর রূপে লাভ করে, অর্থাৎ www ডট লাভ করে। ঠিক আছে, তাহলে এর আবিষ্কারক কে ছিল? টিম বার্নার্স-লি। নামটা অবশ্যই মনে রাখতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো হাইপারটেক্সট পরিমণ্ডলে ইন্টারলিঙ্ক যুক্ত ডকুমেন্টের সাধারণ নাম। এসব ডকুমেন্টের সাধারণ পরিচিত হলো ওয়েব পেজ। এ সকল তথ্য ব্যবহার করার জন্য ইউজারকে কোনো ব্রাউজার প্রোগ্রাম ব্যবহার করতে হয়। এই মুহূর্তে আমরা শিখব সার্চ ইঞ্জিন কি। সার্চ মানে হচ্ছে আসলে খোঁজা। কি ইঞ্জিন খুঁজতে পারি একটু দেখি আমরা, কেমন? সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। বহুলভাবে ব্যবহৃত হচ্ছে এমন জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে যেগুলোতে আমরা যে কোনো তথ্য খুঁজতেই পারি, যেমন গুগল, ইয়াহু, আলটা বিস্তা হবে, ইত্যাদি। দেখো, এগুলো হচ্ছে সবগুলো সার্চ ইঞ্জিন যেগুলোর মাধ্যমে আমরা যে কোনো তথ্য সহজেই খুঁজে পেতে পারি। এখন আমি দেখাবো ওয়েবসাইটের কাঠামোগুলো কীরকম হতে পারে। ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে। আমি আগেই বলছিলাম অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকতেই পারে। প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটই হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো লিঙ্ক করা থাকে। তো একটা ওয়েবসাইটের কাঠামো মূলত তিন ধরনের হতে পারে। এটা হচ্ছে হোম পেজ, মূল ধারার পেজ, মেইন সেকশন, উপধারার পেজ, সাবসেকশন। একটু যদি তোমরা ভালোভাবে চিত্রের দিকে লক্ষ্য করে দেখো, একটা ওয়েবসাইটের লেআউটটা কিন্তু এরকম হতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হোম পেজ, মেইন সেকশনস, সাবসেকশনস। ঠিক আছে, এইরকমভাবে আমরা কি করতে পারি, একটা ওয়েবসাইটের কাঠামো ভাগ করতে পারি। কেমন? এরপর হচ্ছে ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদগুলো আমরা একটু দেখব।
একটি ওয়েবসাইটের গঠনকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামোকে প্রায় 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো, একটু ভালোভাবে দেখো, আমি তোমাদেরকে একটু স্পষ্ট দেখানোর চেষ্টা করি। তাহলে কাঠামো হচ্ছে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার, কম্বিনেশন স্ট্রাকচার। ওকে, তো হায়ারার্কিক্যাল কাঠামো কাকে বলে? এ পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা হয়ে থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যেমন কোনো স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট এ ধরনের হয়ে থাকে। তো আমি তোমাদেরকে আসলে এই 4টা পার্টগুলো তোমাদের বর্তমান যে আইসিটি বইটা আছে সেখানে ডিটেলস দেওয়া নেই, তারপরে তোমরা শিখে রাখতে পারো। আমি তোমাদেরকে এগুলা, আমার ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতে পারো। কেমন? এখন দেখাবো তোমাদেরকে ইউআরএল কি। ইউআরএল আসলে কি? ওই যে একটু আগে বলছিলাম যেটা যেখানে আমরা কোনো কিছু www.google.com যে জায়গাটার মধ্যে লিখি সেটা হচ্ছে ইউআরএল। তো কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে হলে ব্রাউজারের ঠিকানায় নির্দিষ্ট করে লিখতে হয়। যেমন ধরো আমরা যদি ফেসবুকে ঢুকতে চাই তাহলে প্রথমে আগে google.com ঢুকতে হচ্ছে। সফটওয়্যার ছাড়া যদি ঢুকতে চাই www.google.com কোনো একটা ক্রোম ব্রাউজারে ঢুকেই কিন্তু ওটার একটা উপর হেডিংয়ের মধ্যে বা ইউআরএল বলা হয় সেটাকে, যেখানে আমরা facebook.com, google.com, এই জিনিসগুলো লিখতে চাই আসলে, সেটা হচ্ছে ওয়েব পেজ, সেটা হচ্ছে ইউআরএল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউআরএল? ইউআরএল মানে হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। কেমন? তো ওয়েব ইউআরএলের 3টা পার্ট থাকতে পারে। দেখো, ওয়েব পোর্টাল, মানে ইউআরএল যেটা লিখি না আমরা সেটাতে 3টা পার্ট আছে। এটা হচ্ছে ওয়েব পোর্টাল, ওয়েব সার্ভারের নাম, এটা সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডার নেম। তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এই যে এটা একটা আমি ইউআরএলের মধ্যে যে এই জিনিসটা লিখি, তাহলে এখানে কী কী হতে পারে? প্রথমটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল, অর্থাৎ এইচটিটিপি হচ্ছে আমি যে ইউআরএলের মধ্যে যে জিনিসটা লিখি সেই বার্তাটা কোনো একটা সার্ভারে খুঁজবে, মানে সার্ভার কাছে নিয়ে যাবে। সার্ভার কাছে যদি সেটি পাওয়া যায় সেটার হোম পেজটা আমাকে দেখাবে, সেটা হচ্ছে এইচটিটিপির কাজ। এই জন্য কি এটাকে বলবো আমরা কি? প্রোটোকল। তা www ডট থেকে শুরু করে একদম .com পর্যন্ত সেটা হচ্ছে ডোমেইন নেম, পুরোটা আমরা ডোমেইন নেমই বলবো এখানে। তারপর .com-এর পর স্ল্যাশ দিয়ে IT.com লেখা আছে, সেটা হচ্ছে ডিরেক্টরি নেম। আবার স্ল্যাশ দিয়ে লেখা আছে main.html, মেইন পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ফাইল নেম। অ্যান্ড .html যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সটেনশন, মানে এটা হচ্ছে HTML একটা ফাইল বা HTML খুঁজতে যাচ্ছি। কোনো একটা ওয়ার্ড ফাইল হলে সেখানে ওয়ার্ড লেখা থাকবে, এক্সেল হলে এক্সেল লেখা থাকবে। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখতে হবে। তো ওয়েব প্রোটোকলটা কী জিনিস? ওয়েব প্রোটোকল এইচটিটিপি পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল হলো তথ্য বিনিময়ের যোগাযোগ নিয়ম যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয়। অর্থাৎ যেটা আমরা লিখি, ইউআরএল বারের মধ্যে যে জিনিসটা আমরা লিখি সেটা খুঁজতে চেষ্টা করে খোঁজার জন্য সার্ভারের কাছে নিয়ে যায় এই এইচটিটিপি, যাকে আমরা ওয়েব প্রোটোকল বলতে পারি। ঠিক আছে, ওয়েব সার্ভার কি? সুনির্দিষ্ট একটি কম্পিউটার, সার্ভার মানে হচ্ছে একটা সুনির্দিষ্ট কম্পিউটার যেটিতে যে ওয়েবসাইট আছে, অর্থাৎ www এর সংক্ষিপ্ত রূপ হলো www ডট বা এরকম কিছু লিখতে পারি। তো তোমরা এগুলো একটু পরে নিবা। সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডার নেম, সার্ভারের মধ্যে ওয়েব পেজগুলো যে ডিরেক্টরিতে আছে ওয়েব ব্রাউজারের ডিরেক্টরি থেকে কাঙ্ক্ষিত ফাইল খুলে প্রদর্শন করে। HTML ফাইল, বুঝতে পারছি HTML মানে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেটা সম্পর্কিত আলোচনা আমি পরবর্তীতে করবো। জাস্ট এটা একটু মনে রাখবা যে একটা ইউআরএল বারের মধ্যে যে জিনিসটা লিখতে হয় সেটা কয়টা পার্ট থাকতে পারে। তো কয়টা পার্ট পেলাম আমরা? প্রথমে পাচ্ছি হচ্ছে প্রোটোকল, প্রথমে কি পাচ্ছি? প্রথম পাচ্ছি প্রোটোকল। তারপর ওয়েব সার্ভার নাম থাকতে পারে, ডিরেক্টরি নাম থাকতে পারে, ফাইলের নাম থাকতে পারে, ফাইল এবং এক্সটেনশনের নাম থাকতে পারে। ঠিক আছে, তো এখন চলে যাবো হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। তো ওয়েবসাইট কয় ধরনের হতে পারে? তো দেখো, ওয়েবসাইট প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ওকে, স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে? যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়, ওয়েব পেজ বলা হয়, ওয়েবসাইট বলা হয়। সেগুলো সাধারণত HTML ভাষা ব্যবহার করে তৈরি করা হয়। মানে স্ট্যাটিক ওয়েবসাইট বলতে একদম সহজ বিষয়, যে ওয়েবসাইটের তথ্যগুলো আমরা পড়তে পারি কিন্তু এডিট করতে পারি না, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট কি? যে সকল ওয়েবসাইটে আপডেট তথ্য প্রদর্শন করা, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করা যায় সে সকল ওয়েব পেজকে ডাইনামিক ওয়েবসাইট বলতে পারি। যেমন ফেসবুকে যদি আমি 4-5 দিন আগে কোনো একটা কিছু লিখি,
সেটা আমি কিন্তু আজকে চাইলে এডিট করতে পারবো, মানে সেটা পড়তেও পারতেছি, এডিটও করতে পারতেছি, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, আবার অবস্থার উপরও ওয়েব পেজকে দুই ধরনের ভাগ করতে পারি, সেটা হচ্ছে লোকাল ওয়েব পেজ, একটা হচ্ছে রিমোট ওয়েব পেজ। সেগুলো কাকে বলে তোমাদের বর্তমান বইতে নাই, তারপর তোমরা দেখে নিতে পারো। স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় তোমাদের আইসিটির পরীক্ষায় বারবার আসতে পারে, বারবার আসছে, আবার আসতে পারে। তোমরা পার্থক্যটা ভালোভাবে দেখে নিতে পারো। আমি যে তোমাদের দেখানোর চেষ্টা করছি স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের মধ্যকার পার্থক্য। তো দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, আর ডাইনামিকভাবে পেজ তৈরি হয়। ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট। ঠিক আছে, ওয়েব পেজ ডিজাইন কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয়, কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকায় দ্রুত লোড হয়, আর ডাইনামিকভাবে কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড দেরি হয়। অর্থাৎ এটি দেরিতে কাজ করে, ডাইনামিক ওয়েবসাইট দেরিতে কাজ করে, স্ট্যাটিক ওয়েবসাইট অনেক দ্রুত কাজ করে। কখনো ডাটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে না। কে করে না? স্ট্যাটিক ওয়েবসাইট। আর এখানে ডাটাবেসে কানেক্টিভিটি ব্যবহার করে, তুলনামূলকভাবে বেশি নিরাপদ, এটা কম নিরাপদ। কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে। এখানে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয়, যেমন ই কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদি ওয়েবসাইটে তথ্য প্রদর্শন করে। সরাসরি রান করে, কে? স্ট্যাটিক ওয়েবসাইট সরাসরি রান করে, এবং শুধুমাত্র তুমি HTML কোডিং, CSS দিয়ে এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারো। তবে HTML আর CSS জানলেই তুমি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবা না। সেক্ষেত্রে তোমাকে আরও বেশ কিছু ধারণা, বেশ কিছু প্রোগ্রামিং সম্পর্কিত ধারণা রাখতে হবে, যেমন PHP জানতে হবে, ASP.NET, এগুলো সম্পর্কে JSP ইত্যাদি সম্পর্কিত ধারণা থাকতে হবে। তো ডেভেলপ করা সহজ স্ট্যাটিক ওয়েবসাইট, আর এটা ডেভেলপ করা খুবই সহজ নয়। ডাইনামিক ওয়েবসাইট কিন্তু ডেভেলপ করা এত বেশি সহজ নয়। আর স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে পরিবর্তন করলে পুনরায় সার্ভারে আপলোড করতে হয়, আর সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট পেজ পরিবর্তন করা হয়, বিদায় সার্ভার আপলোড করার প্রয়োজন হয় না ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে। তো আশা করছি তোমরা আজকে অনেক বিষয় নিয়ে বুঝতে পেরেছ। ঠিক আছে, তো আমি আরও বেশ কিছু বিষয় তোমাদের এখানে দেখাচ্ছি, তোমরা এগুলো একটু দেখে নিবা। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবা। ঠিক আছে, আজকের মতো ক্লাস এতটুকু শেষ। এর পরবর্তী ক্লাস নিব আমি IP অ্যাড্রেস সম্পর্কিত, HTML কোডিং কীভাবে আমরা শুরু করতে পারি সেই সম্পর্কিত। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।